আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নতুন নির্বাচন কমিশনের শপথ হবে রোববার বেলা ১:৩০টায়। সুপ্রিম কোর্টে নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ ৪ কমিশনারকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আওয়ামী লীগ সরকার পতনের ১ মাস পর গত ৫ সেপ্টেম্বর হাবিবুল আওয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন পদত্যাগ করে। এর আড়াই মাস পর বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। নতুন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকবে এই নতুন কমিশনের উপর। বিএনপি সংস্কার চায়, তবে তার টেকসই ও জনসমর্থন থাকতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দ্রুত হয় দেশের জন্য ততই মঙ্গল। শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বিএনপির আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত শীর্ষক এক নাগরিক ভাবনায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন তিনি। মহাসচিব বলেন, নির্বাচিত সরকার শক্তিশালী হয় কারণ তাদের পেছনে জনগণ থাকে, তখন সংস্কার কাজ করা সহজ হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বক্তব্য রাখেন। সংস্কারটা আমরা সবার আগে চেয়েছি, সংস্কার আমরা চাই, অবশ্যই সংস্কার চাই, প্রতিটি ক্ষেত্রে সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারটাকে সাস্টেইনেবল হতে হবে, টেকসই হতে হবে, জনগণকে সেটা গ্রহণ করতে হবে। আর একই সঙ্গে সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তনের প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গল হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল গ্রহণ করেছে, যার মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পুনর্নির্মাণ হবে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপদেষ্টারা চাকরিজীবীর মতো আচরণ করছেন, তাদের মধ্যে কোনো বিপ্লবী আচরণ নেই। শুক্রবার পৃথক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করতে হিলির হাকিমপুর উপজেলা পরিষদে স্থানীয় বিএনপি আয়োজন করে এই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৩১ দফার যে কর্মসূচি, সেই কর্মসূচির পতাকা তলে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, যার মাধ্যমে যদি একটি ঐক্যবদ্ধ আমরা সত্যিকার অর্থে প্রচেষ্টা করে তুলতে পারি, তাহলে আগামী দিনে যখন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হবে, অর্থাৎ জনগণ তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ পাবে। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টারা কাজ করছেন চাকরিজীবীদের মতো। এই গুণীজন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে, কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল চেতনা। তা না করে বাংলাদেশে কি আর উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য, যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করবেন? জাতীয়তাবাদী প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রমাণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত শুরু থেকেই। একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব যে না, যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ভবদহের জলাবদ্ধতা প্রকৃতিরই এক প্রতিশোধ।
পরিবেশকে পাশ কাটিয়ে গ্রহণ করা প্রকল্পই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। জলাবদ্ধতা অবসানে টিআরএম প্রকল্প বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। তবে বিশেষজ্ঞদের পরামর্শ প্রাকৃতিক উপায়ে খুঁজতে হবে সমাধান। ভবদহের জলাবদ্ধতা নিয়ে ইমরুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। সাথে ছিলেন যশোরের সাইফুল ইসলাম সজল। ছবি তুলেছেন জামাল হোসেন। ভবদহ স্লুইস গেট। শ্রীনদীর গলা টিপে গেটটি বসানো হয় পাকিস্তান আমলে। 53টি বিলের পানি নিষ্কাশন হতো এ পথে। নদীর স্বাভাবিক প্রবাহে উজানের চেয়ে ভাটির অংশ উঁচুতে থাকার কথা, কিন্তু এর উল্টো চিত্র ভবদহে। পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে স্থায়ী জলাবদ্ধতার কবলে 330 বর্গ কিলোমিটারের এলাকা। লোকালয়ে লবণ পানির প্রবেশ ঠেকাতে 60-এর দশকে এমন 44টি স্লুইস গেট স্থাপন করা হয় ভবদহ অঞ্চলে। ভবিষ্যতের কথা চিন্তা না করে এই প্রকল্প হাতে নেওয়া হয়, যা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। 20 বছরের মতো এই প্রকল্পের সুফল মিললেও 80-র দশকের শুরুতে প্রতিশোধ নিতে শুরু করে প্রকৃতি। যে পলি বিলে আসার কথা ছিল সে পলি জমতে থাকে নদীর বুকে। একসময় বাঁধের বাইরের অংশ ভিতরের নদী ও ভূমির চেয়ে উঁচু হয়ে যায়। সেই থেকে টিকে থাকার প্রতিকূল পরিস্থিতিতে ভবদহের 10 লাখ মানুষ। একটা নদীর প্রস্থচ্ছেদ, প্রশস্ততা, গভীরতা নির্ভর করে কতটা পানি সে ক্যারি করছে। যখন জোয়ার ভাটার পরিমাণ কমে গেল তখন নদীর আর সেই প্রস্থচ্ছেদ থাকলো না, তার তলাটা উপরে উঠে গেল, প্রশস্ততা কমে গেল। দ্বিতীয় ঘটনা ঘটলো, একই সময়ে উজান থেকে যে পানি আসতো গোড়াই কিংবা মধুমতি কিংবা হরি, শ্রীনদী, কপোতাক্ষ এইগুলো জুড়ে এটাও বন্ধ হয়ে গেল। গঙ্গার সাথে তাদের সম্পর্ক খারাপ হলে দুটো মিলে জলাবদ্ধতা হয়েছে। বছর বছর নদী খননের প্রকল্প হাতে নেওয়া হয়, কিন্তু যে মাটি কাটা হয় তা পাশেই রেখে দেওয়া হয়। জোয়ারের পানিতে সেই মাটি আবার গিয়ে জমে নদীতেই। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মেলে না ভবদহবাসীর। এক গবেষণা বলছে প্রতি বছর 1 মিটার করে ভরাট হচ্ছে ভবদহের উজানের নদীর তলদেশ। ভবদহের মানুষ এই দুঃখ থেকে মুক্তি পেতে গড়ে তুলেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি নামে নাগরিক কমিটি। এর প্রধান উপদেষ্টা বললেন, টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম প্রকল্পই আপাতত সমাধান ভবদহের জলাবদ্ধতার। 100 কিলোমিটার এলাকার 400 গ্রাম, তারও বেশি গ্রাম পানির তলে চলে গেছে। সমাধান হলো, আমরা বলেছি যে অবিলম্বে টিআরএম চালু করতে হবে। এই মুহূর্তে ভবদহ সুইচ গেট থেকে মাটি খনন করে একটা নালা করে দিয়া, যাতে এই অঞ্চলে সুইচ গেটের গেট তুলে দিয়া, তাহলে জলাবদ্ধতার একটা সংকট থেকে আমরা মুক্ত হব। ভুক্তভোগীরাও চান টিআরএম বাস্তবায়ন ও আমডাঙ্গা খালের সংস্কার। আর আমডাঙ্গা যদি সংস্কার না করা হয় তাহলে আমাদের দুর্গত যাবে না। গের করবো না, আমরা ফসল করতে চাই। সরকার এখানে 2 দিন যদি এসকোমিটার দেয় তাহলে আমাকে এই বিলির, এই 27টে বিলির জল নিষ্কাশন হয়ে যাবে। টিআরএমটা যদি করা হয় তাহলে নদীটা বেঁচে যাবে এবং আমরা সারা জীবনের এই যে জলাবদ্ধতা, এটা থেকে আমরা মুক্তি পাবো। তবে টিআরএম প্রকল্পে একমাত্র সমাধান দেখছেন না পানি বিশেষজ্ঞরা। মাটি কেটে কিচ্ছু হবে না, আপনার এই জমিকে উঁচু করতে হবে, কারণ ওই নদীর তলদেশ আর নিচু করার উপায় নেই। কারণ যে পরিমাণ জোয়ার আসে, এই জোয়ারটাকে বাড়াতে গেলে নদীর সাথে ভিতরের বিলগুলোকে কানেক্ট করতে হবে। করলে জোয়ারের পরিমাণ কিছুটা বাড়বে, তার সাথে সেডিমেন্ট এসে এই জমিটাকে উপরে তুলতে হবে। এটার জন্য প্রয়োজন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মানুষকে সংবদ্ধ করে তাদের জমিটাকে যে 3 বছর, 4 বছর, 5 বছর লাগবে প্রাকৃতিকভাবে উঁচু করতে, এটার জন্য তাদের ক্ষতিপূরণ দিয়ে পুরো কাজটা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, 80-র দশকের শুরুতে সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়া হলে জলাবদ্ধতার শিকার হতো না ভবদহ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, যশোর। হাসিনাকে সামনে রেখে বিগত সরকার দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে গুমের জবানবন্দি স্মৃতি প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গুমের শিকার হওয়া ভুক্তভোগীরা বলেন, গুম বিরোধী আইন করার পাশাপাশি গুমের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তামজিদ সুমনের রিপোর্ট। গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের করুণ পরিণতি তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত হন গুম থেকে ফিরে আসা বেশ কজন ব্যক্তি। তাদের সামনেই প্রদর্শন করা হয় একটি প্রামাণ্যচিত্র।
সাধারণত usually the trigger is pulled from a short distance করে দেওয়া হয়। পাহাড় সম বেদনা বুকে আলিঙ্গন করে স্টেজের সামনে বসে নীরবে কেঁদেছেন ভুক্তভোগী পরিবারগুলো। নিজেদের গুম হওয়ার করুণ কাহিনী বলেছেন ফিরে আসা ব্যক্তিরা, আবার অনেকেই না ফিরে আসা প্রিয় মানুষের স্মৃতি হাতড়েছেন বক্তব্যে। গত 16 বছরের ফ্যাসিস্ট রেজিমে যাদের এগেইনস্টে অ্যালিগেশন, এই যত আইন প্রয়োগকারী সংস্থার প্রত্যেককে একজনকে এবং অন্য যে কোনো বাহিনীর যে কোনো আওয়ামী অপশক্তির যেই হন না কেন একজনকে বিচারের আওতায় আনা হবে। অবশ্যই জুলাই আগস্টের ভিকটিমদের পাশাপাশি গত 15 বছরে এবং যারা এইভাবে গুম হয়েছে, যে ফ্যামিলিগুলো গুম হয়েছে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। আমাদের এই গুম পরিবারগুলো অনেক বিরাট মূল্য দিয়ে দিয়েছেন, কিন্তু শেখ হাসিনার পতনের সাথে খুব সিরিয়াসলি জড়িত আনসার্টেন জিনিস। আমিও চিন্তা করি আমার কোনো স্বজন যদি গুম হয়ে যেতেন, আমি শেষ মুহূর্ত পর্যন্ত আসলে অপেক্ষায় থাকতামই। সব স্টোরি জানার পরও আমরা হয়তো আশা ছেড়ে দেই না, কোথাও না কোথাও একটা আশা থেকে যায়। এর চেয়ে ডিজাস্টারাস কিছু আসলে হতে পারে না। ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক ফায়দা লুটতেই শেখ হাসিনা এই গুমের সংস্কৃতি চালু করেছিল বলে অভিযোগ উঠে আসে। আর গুমের সঠিক বিচার নিশ্চিত করতে এর একটি স্বতন্ত্র আইনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন বক্তারা। আন্তর্জাতিক আইনের আদলে বাংলাদেশে একটি গুম আইন করে এই গুমের সাথে যারা যারা যেখানে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এই একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ, শেখ হাসিনা যে একটা বড় রকমের মাফিয়া তন্ত্র চালাচ্ছে এবং তার সাথে তো এক দুইটা না, কয়েকশো বা কয়েক হাজার লোক একসাথে জড়ো হয়ে এই ক্রিমিনাল এন্টারপ্রাইজে জয়েন করেছে। এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না। গত 16 বছরে গুমের সাথে যারা যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান উপস্থিত সবাই। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, পুলিশের সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিন এবং র্যাবের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 7 ও আদালত 19 এই নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আনামুল করিম লিটন জানান, উত্তরা পূর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় আতিকুল ইসলামকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। অন্যদিকে একই মামলায় যাত্রাবাড়ি থানায় পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এবং র্যাব 2 এর সাবেক কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী 2 দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। এরপর পুলিশ তাদের কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। সরবরাহ স্বাভাবিক রাখতে সম্প্রতি 2 দফায় ভোজ্য তেলের শুল্ক ছাড় দেওয়ার তেমন কোনো সুফল মেলেনি। বাজারে বরং বাড়তি দামে বিক্রি হচ্ছে খোলা পাম ও সয়াবিন তেল। এদিকে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। এছাড়া সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে সবজি ও মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে ডিম ও মাছের দাম। আরাফাত ইসলামের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর কমানোর পরেও বাজারে এর প্রভাব পড়ছে না। এখনও বাজারে প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 180 ও প্রতি কেজি পাম তেল বিক্রি হচ্ছে 165 টাকায়। বাজার ঘুরে দেখা যায় বোতলজাত তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও খোলা ভোজ্য তেলের সংকট রয়েছে এবং দামও বাড়তি। ফ্যাক্টরি থেকে সাপ্লাই নেই, সাপ্লাই হচ্ছে না, অ্যাভেলেবেল সাপ্লাই নেই। সাপ্লাই থাকলে কিন্তু বাজারে অ্যাভেলেবেল তেল থাকতো, কিন্তু শুল্ক কমানোর পরে কিন্তু অ্যাভেলেবেল তেল নেই। সয়াবিন তেল সাপ্লাই আছে, কিন্তু সমস্যা হচ্ছে রেট বেশির কারণে এটা নেওয়া নিতেছে না পাবলিক বেশিরভাগ বোতলটাই বেশি প্রেফার করতেছে। লুজের তেল গ্যালান থেকে দাম বেশি হওয়ার কারণে আমরা এখন লুজটা আপাতত সয়াবিন বিক্রি করতেছি না। এদিকে সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম সামান্য কমেছে। দেশি পেঁয়াজ 130 টাকা আর আমদানিকৃত পেঁয়াজ 110 টাকায় বিক্রি হচ্ছে। তবে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। সাদা আলু যেটা ডায়মন্ড, ওটার দামটা বাড়তি, 70 টাকা কিনা পড়ছে কারণ বাজার, আমরা 75 টাকা বিক্রি করি। কেজিতে 20 টাকা 25 টাকা কমছে পেঁয়াজ, দেশিটা ইন্ডিয়ানটা কমছে কেজিতে 15 টাকা। শীতের সবজির সরবরাহ বাড়ায় কিছুটা কমতির দিকে দাম, আর কাঁচামরিচ মানভেদে 130 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
গেল সপ্তাহের চেয়ে ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা ও সোনালী মুরগির দাম 20 টাকা কমেছে। নতুন করে দাম না বাড়ায় লাল ডিম 145 টাকা ও সাদা ডিম 140 টাকা ডজন বিক্রি হচ্ছে। এছাড়া গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগি 190 আর সোনালী 300 আর দেশি মুরগি 550। নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও সরকারের প্রতি নিয়মিত বাজার মনিটরিং করার তাগিদ ভোক্তাদের। বাজারটা মনিটরিং করা উচিত, কারণ এখানে মাঝখানে যে সিন্ডিকেট আছে এই বিষয়টা একটু লক্ষ্য করা উচিত। খুবই হিমশিম খেতে হচ্ছে, কারণ সব কিছুর দামই অনেক বেশি আর বাজার মূল্য কোনোভাবে কমছে না, সব জায়গায় সেম। আসলে ছোট বড় সব ধরনের মাছের দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাড়তি দামেই চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।